আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সামনে আজ উপস্থিত হয়েছি তোমাদের ফাইনাল রিভিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, বাংলা প্রথম পত্রের কবিতা তাহারই পরে মনে, এটার সমাধান করতে। আজকের ক্লাসে আসলে কি নিয়ে আলোচনা করা হবে? একটা কবিতার ক্লাসে তোমরা জানো যে ফাইনাল রিভিশনে আমি কবিতাও লাইন বাই লাইন সব কিছু একদম খুঁটিনাটি করে পড়াই দিই। আজকের কবিতাতেও একইভাবে আমরা কবি পরিচিতি পড়ব, মূল কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা পড়ব, শব্দার্থ টিকা পড়ব, পাঠ পরিচিতি পড়ব, বহু নির্বাচনী সমাধান করব এবং সর্বশেষে আমরা কি সমাধান করব বলতো? সৃজনশীল সমাধান করব। এখন তোমরা বলতে পারো ভাই ক খ কিছু সমাধান করাবেন না? এখন ক খ তো কবিতার লাইন পড়ানোর টাইমেই খুব ভালো মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা হয়, তাই এটার আলাদাভাবে পড়ার প্রয়োজনীয়তা অ্যাটলিস্ট আমার ক্লাসে নাই বলে আমি মনে করি। তারপরও তোমাদের কাছে গাইড কিংবা টেস্ট পেপার আছে, সেখান থেকে নিজের মতো প্রস্তুতি নিয়ে রাখতে পারো। আর দেরি না করে শুরু করি। তাহারই পরে মনে এই কবিতাটি কিন্তু আমার খুবই প্রিয় একটা কবিতা এবং তোমরাও এখন হয়তো বা একটু প্যারা লাগলেও একটা সময় তোমাদের এই কবিতার কথা খুব মনে পড়বে। হ্যাঁ, তাহারই পরে মনে কবিতায় আমরা জানি যে সুফিয়া কামাল এই কবিতাটি লিখেছেন। আসো সুফিয়া কামাল সম্পর্কে একটু জানা যাক। সর্বপ্রথম আমরা যে ইনফরমেশনগুলো একটু জানার চেষ্টা করব। দেখো, সুফিয়া কামাল বাংলা দেশের বিশিষ্ট কবি ও নারী আন্দোলনের একজন পথিকৃৎ। আচ্ছা, এই ব্যাপারটা কি আসলে? বাংলাদেশে যে কয়জন তোমরা যদি একটু দেখো যে নারী অগ্রযাত্রার দূত হিসেবে কাজ করছে, তাদের ভিতরে বেগম রোকেয়াকে একজন ধরতে পারি আমরা, সুফিয়া কামালকে ধরতে পারি, জাহানারা ইমামকে ধরতে পারি, এছাড়াও আরও অনেকে ছিলেন। তো তাদের ভিতরে তিনি অন্যতম। আর পথিকৃৎ কথাটার অর্থ তোমরা পথ প্রদর্শক বা লিডার ধরতে পারো। তার জন্ম 1911 সালে 20শে জুন, তার মৃত্যুও কিন্তু 20শে নভেম্বর, 20 তারিখটা ফিক্সড। বরিশালে। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। কবির পিতা সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম। তো আমরা যখন একাডেমিকে ছিলাম, অনেক ডিটেইলে যখন পড়াইছি, তখন তোমাদেরকে এতটুকু বলছিলাম যে তার বাবা আসলে তাদেরকে ছেড়ে চলে যায় যখন তার বয়স খুবই কম, প্রায় 7 বছর বয়স মতো। সে সময় সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন, মানে অন্দরমহলের বাইরে তাদের আসার খুব একটা সুযোগ হতো না। এরপরে স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না, ওই বিরুদ্ধ পরিবেশে, বিরুদ্ধ মানে লেখাপড়ার বিরুদ্ধ, ঠিক আছে? আমরা এখানে আপাতত লিখতে পারি যে লেখাপড়া অর্থাৎ নারীদের জন্য লেখাপড়া বা কর্ম, হ্যাঁ, এটার বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামালের প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ হয়নি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছে, অর্থাৎ নিজের ইচ্ছায়। হ্যাঁ, এখন তুমি বলতে পারো ভাই নিজের ইচ্ছায় কি আর ডিগ্রি অর্জন করা যায় যদি পরীক্ষা টরীক্ষা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকে? এটা ডিগ্রির জন্য না, নিজে থেকেই বিভিন্ন বিষয়ের উপর জ্ঞানার্জন করা সম্ভব। বিশেষভাবে তিনি বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছিলেন। পরবর্তীতে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনের ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি, বরং জননী সম্ভাষণে ভূষিত হয়েছে। এটা অনেকটা এমন যে ধরো তুমি পরিবেশ বলতেছি, তুমি সমাজের জন্য খুব ভালো একটা কাজ করছো, তোমাকে অনেক সময় বলা হবে মজলুম জননেতা, মানে মজলুমদের নেতা। বা আমরা অনেক সময় বলি না সে হচ্ছে একজন আমির, আমির মানে নেতা। আমরা উমরের ক্ষেত্রে শুনছি, হযরত উমরের কথা বলছি আমি, আমাদের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন মানে কি মুসলিম জাতির নেতা। তো এ ধরনের কিছু উপাধি আমরা পেয়ে থাকি, যেটা আমাদের সমাজ কিংবা একটা বিশিষ্ট শ্রেণীর থেকে আমরা পাই। তো তাকে জননী বলা হতো বা মা বলা হতো, কারণ তিনি নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ, ঠিক আছে? এবার যদি একটু দেখো সুফিয়া কামালের উল্লেখযোগ্য কিছু গ্রন্থের ভিতরে সাজের মায়ার কথা যদি আমরা চিন্তা করি, কাব্যগ্রন্থ 1938 সালে প্রকাশ পায়। এখন এই সালগুলো তোমাদের মনে রাখতে হবে না, মায়া কাজল আছে, কেয়ার কাটা আছে, উদাত্ত পৃথিবী আছে, এগুলো সবই বিখ্যাত। সাজের মায়াটা যদি এখন তোমরা কেনো এই বইটা, অবশ্যই তাহারই পরে মনে এই কবিতাটা পাবা। এই বইটা যদিও তাহারই পরে মনে আগেই মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রায় 3 বছর আগে 1935 সালে প্রকাশিত হয়ে যায় এবং তার পরবর্তীতে 1938 সালে এটাতে পরে গ্রন্থায়ন করা হয় আর কি। এছাড়াও তিনি ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, স্মৃতিকথা ইত্যাদি অনেক কিছু লিখছেন। বাংলা একাডেমি পুরস্কার তিনি পাইছেন, সাহিত্য পুরস্কার এটা 21শে পদক, এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক পুরস্কার। তোমরা দেখবা যে বাংলাদেশের এই 21শে পদকের প্রচলন যখন থেকে হয় 1976 সালে, তখন এটার যে প্রথম ব্যাচ ছিল তাদের ভিতরে কিন্তু সুফিয়া কামাল অন্যতম ছিল, জসিম উদ্দিন ছিল, কাজী নজরুল ইসলাম ছিল। এটা দ্বিতীয় সর্বোচ্চ
বেসামরিক পুরস্কার, যেটা সিভিলিয়ানদের জন্য হয়ে থাকে। সর্বোচ্চটা হচ্ছে স্বাধীনতা পদক। তারপর দেখো নাসিরউদ্দিন স্বর্ণপদক, বিভিন্ন পদকে ভূষিত হন এবং 1990 সালের 20 জুন তারিখে, নভেম্বর তারিখে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। বাস শেষ কবি পরিচিতি থেকে। তোমরা জাস্ট এই যে উল্লেখযোগ্য কিছু গ্রন্থাবলীর নাম যেমন দেওয়া আছে না, এই গ্রন্থাবলী একটু এমসিকিউর জন্য মনে রেখো তোমরা। হ্যাঁ, এবার তাহারই পরে মনে কবিতাটা যদি বুঝতে হয়, এটা সাইকোলজিটা যদি ধরতে হয়, আগে আমাদের পাঠ পরিচিতি পড়তে হবে। আমরা সরাসরি একটু পাঠ পরিচিতির দিকে তাকাবো। দেখো, তাহারই পরে মনে কবিতাটি 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশ পায়। এটা এমসিকিউর জন্য তোমরা পড়ে রাখবা পত্রিকার নাম কি। যেমন বিদ্রোহী কবিতাটা সাপ্তাহিক বিজলিতে প্রকাশিত হয়েছিল, ভারতীতে প্রকাশিত হয়েছিল তোমার বিলাসিকটা, অপরিচিতিটা কোথায় প্রকাশিত হয়েছিল বলো তো? সবুজ পত্র পত্রিকায়, তাই না? আচ্ছা, এই কবিতায় প্রকৃতি এবং মানব মনের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি বা প্রকাশ পেয়েছে। তোমরা একটু মনে রেখো এই কবিতায় কি প্রকাশিত হয়েছে এবং তাৎপর্যময় দিক থেকে সেটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এমসিকিউর জন্য এটা মেলা গুরুত্বপূর্ণ এবং সিকিউ এর জন্য এই লাইনটা গুরুত্বপূর্ণ। আমি যদি তোমাদেরকে একটু বুঝাই, আমি এই ক্লাসটা একটু আগে রেকর্ড করতেছিলাম, রেকর্ড করতে যেয়ে দেখি মাইক লাগানো হয়নি, তখন অনেক কিছু আমি লিখছিলাম, তাই আর মুছিনি, জিনিসগুলা লেখাই আছে। হ্যাঁ, প্রায় ঘন্টাখানেক পর আমি টের পেলাম। দেখো, এই যে কবিতার বেলায় যদি আমরা একটু আসি, যে এখানে আমাদের বলল যে প্রকৃতি এবং মানব মনের একটা সম্পর্ক ঘটানো হয়েছে। কিসের? প্রকৃতি এবং মানব মনে। তোমরা সবাই একটু ভালো মতো লক্ষ্য করো। হ্যাঁ, প্রকৃতি ও মানব মনের সম্পর্ক মানে কি? একটু এটার দিকে তাকাও। প্রকৃতি একদিকে, মানব মন একদিকে, দুইটাকে প্যারালাল বা সমান্তরালে যদি আমরা রাখি, দেখব যে প্রকৃতিতে বর্তমানে বসন্তের আগমন ঘটছে। কিসের আগমন ঘটছে বলো তো? বসন্তের আগমন ঘটছে। অপরদিকে কবির হৃদয় এখন উন্মনা। কবির হৃদয়টা কি? এখন উন্মনা। কেন উন্মনা আমি তোমাকে একটু বলি। কারণ কবি শীতকে এখনো ভুলতে পারিনি। শীতকে ভুলতে পারিনি ব্যাপারটা কি জানো? কবির মনে এখনো শীতের রিক্ততা বিরাজমান। শীতের রিক্ততা মানে কি আসলে? দেখো, শীত কি করে কে বলতে পারবা বলো তো? শীত প্রকৃতিকে কিসের রূপ দেয় কে বলতে পারবা? আমি যদি তোমাদেরকে একটু বুঝাই, শীত প্রকৃতিতে প্রকৃতিতে একটা শূন্যতা আনে। একটা কি আনে বলো তো? শূন্যতা এনে দেয়। এনে দেয় মানে প্রকৃতি মনে হয় তার আপন রূপ, রস, সৌন্দর্য হারা হয়ে থাকে। মানে প্রকৃতিতে একটা শূন্যতা হাহাকার করে। কবির হৃদয়েই সে হাহাকারটা আছে। কবির হৃদয়টা শীতের মধ্যে নাই, কবির হৃদয়ে শীতের শূন্যতা আছে, হাহাকার বোধ আছে। কারণ ধরো শীতে কি হয়? গাছপালার পাতা ঝরে যায়, ফুল আসে না, কেমন যেন একটা ফ্যাকাশে ওয়েদার থাকে, প্রকৃতি খুবই এলোমেলো থাকে। কবির হৃদয়টা এখন এলোমেলো। কবির হৃদয়টা ফুলহীন, পত্রহীন, পাতাহীন। কবি একা, ঠিক যেমন শীতকালে প্রকৃতি একাকিত্বে ভোগে। বুঝতে পারছো? তার মানে একদিকে যখন বসন্তের আগমন, কবি তখনও উন্মনা। উন্মনা শব্দটার অর্থ কি দেখো? উন্মনা শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি, হ্যাঁ, উন্মনা শব্দটাকে বিশ্লেষণ করলে দেখো, কথাটার অর্থ কি জানো? উপসর্গটার অর্থ কি? এটা তো একটা সংস্কৃত উপসর্গ। এই কথাটার অর্থ হচ্ছে বাইরের দিকে মন যার। উন্মনা মানে কি? বাহিরের দিকে মন যার, অর্থাৎ উদাসীন। কবি এখনো উদাসীন। এই যে মানব মনের সাথে প্রকৃতির সম্পর্ক দেখো, টোটালি বিপরীত, বৈপরীত্য প্রকাশিত হচ্ছে। যেদিকে বসন্তের আগমনের ফলে প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়েছে, সেই দিকে কবি এখনো তার মনে শীতের বিরহে আটকে আছে। কবির মনটা এখনো শীতের বিরহে কি আছে বলতো? কবির মনটা এখনো শীতের বিরহে আটকে আছে। কবি এখনো শীতের শূন্যতা ভুলতে পারে নাই, তার মনে এখনো শূন্যতা বা হাহাকার। এবার একটু দেখো, তখন মানব মনে তখনও শীতের রিক্ততা বিরাজমান কবির মনে। বুঝতে পারছো তো? তাই এই জায়গায় যে লাইনটা বললো আমাদেরকে যে প্রকৃতি এবং মানব মনের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে, বুঝা গেল? এবার একটু খেয়াল করো, সবাই খেয়াল করো। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। এটার কথা যদি একটু চিন্তা করো, যারা বর্ষা পছন্দ করে, হ্যাঁ, বর্ষা কিন্তু কোনো মেয়ের নাম না, দুষ্টু ছেলেরা। বর্ষা হচ্ছে প্রকৃতি, তাই না? প্রকৃতির একটা ঋতু। যারা বর্ষাকাল পছন্দ করে তারা বৃষ্টি আসলে খুব আনন্দ পায়, খুবই ভালো লাগে তাদের। আবার অপরদিকে যদি একটু দেখো, যারা বসন্তকাল পছন্দ করে তারা
প্রকৃতির যখন রূপটা পরিবর্তন হয়, সুন্দর সুন্দর গাছ হয়, ফুল হয়, ফল হয়, তারা খুবই আনন্দিত হয় এই মোমেন্টে। আবার প্রকৃতিতে যখন শীত আসে, অনেকে খুবই আনন্দিত হয় শীতের ফলে। তার মানে যেটা বুঝতে পারলাম যে দেখো, সাধারণত প্রকৃতি সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস না? এটা কিন্তু আমাদের লাগবে যে মানব মনের অফুরন্ত আনন্দের উৎস কোনটা। হ্যাঁ, এই প্রকৃতির সৌন্দর্য। বসন্ত প্রকৃতি অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ, শিহরণ মানে কি? এক্সাইটমেন্ট, কম্পন, কম্পন, ঠিক আছে, কম্পন জাগাবে, এবং তিনি তাকে ভাবে ছন্দে, অর্থাৎ ভাবে ছন্দে মানে কবিতার ভাষায়, কবিতা বা গানের ভাষায়, ওকে, গানের ভাষায় ফুটিয়ে তুলবেন। সেটাই তো প্রত্যাশিত, সেটাই তো সবাই চায়। কিন্তু কবিমন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভাবাতুর হয়ে থাকে, তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে কিন্তু স্পর্শ করতে পারবে না। কথাটার অর্থ কি বুঝছো তোমরা? যে ধরো তুমি যদি কোনো কারণে ডিপ্রেস থাকো, তোমার আশেপাশে যত ভালো জিনিসই থাকুক না কেন, তুমি সেই ভালো জিনিসটার প্রতি আকৃষ্ট হবা না, আকর্ষিত হবা না, কারণ তুমি নিজেই তো কষ্টে আছো। এই কারণে কবি আসলে বসন্তের প্রতি অতটা ফ্যাসিনেটেড নাই বছর। এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তো কিওয়ার্ডটা কি? ছায়াপাত। যদি বলে কিসের ছায়াপাত ঘটেছে, তাহলে তুমি দিবা ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। কি দুঃখময়? তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক বা হেল্পার বা হেল্পিং হ্যান্ড ও উৎসাহদাতা, ইন্সপিরেশন সৈয়দ নিহাল হোসেন তার স্বামী আকস্মিক মৃত্যুবরণ করে, এবং সম্পর্কে শেষে কিন্তু তার মামাতো ভাই ছিল, মামাতো ভাই। হ্যাঁ, ছোটবেলা থেকেই তো বড় হয়েছে তার সাথে, তাই না? মামাতো ভাই। তো দেখো, তার বাবা তাকে যখন ছেড়ে যায়, হ্যাঁ, তার বাবা যখন তাকে ছেড়ে গেল, তার বয়স তো অনেক কম, সে নানার বাড়িতে এসে উঠলো, এবং তার মামার সাথে থেকেই, মামাতো ভাইয়ের সাথে থেকেই সে বড় হলো, তাই না? সে বড় হলো। তো এখন যে ঘটনাটা ঘটলো, দেখো তো ঘটনাটা কি? তার আপন মানুষটাই হারায় গেল, তো তার মনে একটা স্যাডনেস আসবে না? বুঝছো তো? এবার একটু দেখো, আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে, এবং সালটা একটু মনে রেখো, যেহেতু সালটা দেওয়া আছে। এ ঘটনায় তার ব্যক্তি জীবন ও কাব্য সাধনায় নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। রিক্ততার মানে কি? শূন্যতার হাহাকারে। তাহারই পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা এখনো বিরাজমান। তার মানে এখানে কবির একটা চেতনা প্রকাশিত হয় এই রচনায়। কবির 5টা চেতনার কথা যদি আমরা একটু চিন্তা করি, কি কি চেতনা এই কবিতায় প্রকাশিত হয়েছে, তোমরা একটু ভালো মতো খেয়াল করো। দেখো, ব্যক্তিগত দুঃখবোধ প্রকাশিত হয়েছে, তার উদাসীনতা সম্পর্কে একটা জিনিস আমরা পরিলক্ষিত করব সম্পূর্ণ কবিতায়। শীতের রিক্ততা সে এখনো ভুলতে পারেনি, বসন্তের আগমনের প্রতি সে আকৃষ্ট না, তার মন জুড়ে এখনো সেই বিষণ্ণতাই বিরাজমান। তার মানে এই কবিতায় প্রকৃতি এবং মানব মনের সম্পর্ক, এবং কবি মনে যে চেতনা আমাদের কাছে সে প্রকাশ করলো, এই হচ্ছে সেই স্লাইডটা, এবং এটা তোমাদের সৃজনশীলের জন্য খুবই খুবই উপকারী একটা স্লাইড হবে। এবার যদি আমরা এই কবিতার গঠনগত কিছু বৈশিষ্ট্যের দিকে তাকাই, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, প্রতি বছর বাচ্চারা এটা ভুল করে। সেটা কি বলতো? সেটা হচ্ছে কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য কথা যখন বলবে, যে লক্ষণীয় বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যটা কি বা বিশিষ্টতাটা কি, তখন অ্যান্সারটা দিবা হচ্ছে নাটকীয়তা। এই কবিতাটা কিন্তু নাট্যগুণ সম্পন্ন কবিতা। কারণ কি জানো? এই কবিতায় সংলাপ আছে। এই কবিতায় কি আছে? সংলাপ আছে। এই কবিতায় আর কি আছে বলতো? চরিত্র আছে। এই কবিতায় একটা ট্র্যাজেডি আছে, তার লাইফের একটা ট্র্যাজেডি না, একটা ট্র্যাজিক মোমেন্ট না, ট্র্যাজেডি আছে, অর্থাৎ তার স্বামীর মৃত্যু, এবং এই কবিতার একটা ঘটনা প্রবাহ আমরা দেখি। তার মানে এই গুণগুলা যে কবিতার মধ্যে থাকে, সেই কবিতাটাকে আমরা নাট্যগুণ সম্পন্ন কবিতা বলতে পারি। কি সম্পন্ন কবিতা বলতে পারি? নাট্যগুণ সম্পন্ন কবিতা বলতে পারি। এমন একটা কবিতা তোমাদের বইতেও আছে, তোমরা কি বলতে পারো? আরেকটা সিলেবাসেও আছে, সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এবার দেখো, গঠন রীতির দিক থেকে কবিতাটি কেমন? সংলাপ নির্ভর, অর্থাৎ ডায়লগ ডেলিভারি হয় এই কবিতাতে। যেহেতু ডায়লগ ডেলিভারি হয়, তার মানে
কবিতায় ক্যারেক্টার আছে, আমাদের ক্যারেক্টার সম্পর্কেও ধারণা নিতে হবে। কবিতায় আবেগময় ভাববস্তুর বিষণ্ণতার সুরে সুললিত ছন্দে এতই মাধুর্যমণ্ডিত যে তা সহজেই পাঠকের অন্তরটা ছুঁয়ে যায়। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা? ভেরি ইজি, এই কবিতাটা ভেরি ইজি একটা কবিতা। একটু দেখো, মনোযোগ দিও। এবার আমরা এই কবিতার খুঁটিনাটি কিছু স্লাইড আমি তোমাদের জন্য রেডি করে রাখছি, তোমরা একটু খেয়াল করো। দেখো, খুব ভালো মতো লক্ষ্য করবা। প্রথমত আসো এই কবিতার ক্যারেক্টার বা চরিত্র। চরিত্রতে পরে আসি আগে। ধরো এই কবিতার চরণ সংখ্যা কয়টা? টোটাল এই কবিতায় লাইন পাবা 30টা। ফাইন, এই কবিতায় লাইন 30টা আমি পেলাম। ওকে, আচ্ছা 2 নাম্বার কি? স্তবক। স্তবক মানে কি? প্যারা। কয়টা প্যারা আছে? 5টা প্যারা আছে। 30টা লাইন 5 ভাগে বিভক্ত। তাহলে প্রতি ভাগে কয়টা লাইন আছে বলো তো? প্রতি স্তবকে 6টা করে চরণ আছে। এখন তুমি বলতে পারো ভাই এটা কি দরকার, যোগ বিয়োগ গুণ ভাগ কি দরকার? দরকার আছে, কারণ ক্যারেক্টার বুঝতে হবে। ক্যারেক্টারটাগুলো কি? এই কবিতায় 2টা ক্যারেক্টার আমরা দেখি। একটা ক্যারেক্টার হচ্ছে এই যে কবির ভক্ত, এবং আরেকটা ক্যারেক্টার হচ্ছে কবি নিজেই। অথচ এখানে কিন্তু বাস্তবে 2টা ক্যারেক্টার নেই, বাস্তবিক ক্যারেক্টার না। এই কবিতাটা স্বগোক্তিতে লেখা। স্বগোক্তি কথাটার অর্থ কি বলতো? স্বগোক্তি কথাটার অর্থ হচ্ছে স্ব-উক্তি, অর্থাৎ নিজের ভাষায় নিজের উক্তিতে লেখা। অর্থাৎ কবি একাই কাল্পনিকভাবে 2টা ক্যারেক্টার সাজাইছে এবং তাদের ভিতরে একটা কথোপকথন দেখাচ্ছে। ঠিক আছে, তাই এটাকে স্বগোক্তিমূলক কবিতাও বলতে পারি আমরা। একটু খেয়াল করো, এই কবিতার একটা স্তবকের দিকে তাকাবা, যে কোনো একটা স্তবক দেখো। প্রতি 6 লাইনে এক স্তবক না? হ্যাঁ, প্রতি 6 লাইনে কি এক স্তবক না? দেখো এই কবিতাটা আমি তোমাদেরকে একটু বলি যে প্রতি 6 লাইনে এক স্তবক ব্যাপারটা কি। তোমরা প্রায় 2-2.5 বছর, সরি 1-1.5 বছর হয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছো। এই কবিতাটা নতুন না তোমাদের কাছে, তোমরা এই কবিতার সম্পর্কে ভালো একটা ধারণা রাখো বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, এই কবিতা সম্পর্কে তোমরা ভালো একটা ধারণা রাখো বলে আমি বিশ্বাস করি। দাঁড়া, ফোকাস কি ঠিক আছে? হ্যাঁ, ফোকাস ঠিক আছে। আমি ভাবছি রেকর্ডেড ক্লাসে যেই মানে ভয়গুলো লাগে, বারবার চেক করা লাগে, নাই মনে হয় যে খাটনিটা মনে হয় নষ্ট হয়ে গেল। এবার দেখো এই যে 6 লাইন, এই যে 6 লাইন, ওকে, এই যে 6 লাইন দেখো তো। প্রথম 2টা লাইন দেখো বড়, তারপর 2টা লাইন দেখো ছোট, তারপর 2টা লাইন দেখো প্রথম 2 লাইনের মতো আবারও বড়। ওকে, এবার যদি একটু খেয়াল করো দ্বিতীয় প্যারাটার দিকে দেখো। প্রথম 2 লাইন বড়, দ্বিতীয় 2 লাইন ছোট, তৃতীয় 2 লাইন আবার প্রথম 2 লাইনের মতোই বড়। তার মানে আমরা দেখতে পাই একটা প্যারা যদি আমরা বের করে আনি, একটা প্যারা, তাহলে প্যারাটা দেখতে এরকম লাগবে, 2 লাইন বড়, 2 লাইন ছোট, 2 লাইন বড়। কেন এটাকে ভাগ করছি আমি? এটার একটা কারণ আছে। ক্যারেক্টার ওয়াইজ আগে বিশ্লেষণ করার চেষ্টা করি। মনে রাখবা প্রতি স্তবকের প্রথম 2 লাইন, প্রতি স্তবকের প্রথম 2 লাইন কবি ভক্তের প্রশ্ন বা উত্তর। আমরা যে ক্যারেক্টার বিশ্লেষণ করছি না, তো আমরা জানি উক্তি, কোনটা কার উক্তি এটা বুঝবো কেমনে? প্রতি স্তবকের প্রথম 2 লাইন কবির ভক্তের উক্তি, কবির ভক্তের উক্তি। প্রতি স্তবকের তৃতীয় লাইন হচ্ছে কবির একটা রিয়াকশন। রিয়াকশন টু হুম? টু হোয়াট? এই যে কবি ভক্তের যে প্রশ্ন ছিল না, এই প্রশ্ন শুনে তার অঙ্গভঙ্গিটা কেমন, তার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন। হ্যাঁ, যেমন ধরো কেউ যদি আমাকে জিজ্ঞেস করো, এ ভাই আপনি বিয়ে করেন না কেন, আপনার বয়স হয়ে যাইতেছে 28-30, তো আমি কেমন রিয়াকশন দিব? তো আমি বলবো না হেই বেটা সবাই আমার সেম কথা কস, আমি কি জানি না আমার বিয়ে করতে হবে এখন? দেখো এই যে একটা এক্সপ্রেশন দিছি না, একটা রাগান্বিত এক্সপ্রেশন দিছি না, তো কবিরও এক্সপ্রেশন আমি প্রতি 3 লাইনে পাবো। প্রতি 3 লাইন, প্রতি স্তবকে 3 লাইন কবির একটা এক্সপ্রেশন পাবো আমরা। এবং পরবর্তী যে 3 লাইন, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ লাইনে আমরা কবির প্রশ্ন কিংবা কবির উত্তর পাবো। ঠিক আছে, কারণ প্রতি আমরা যদি দেখি প্রথম 2 লাইনে কবির ভক্ত একটা প্রশ্ন করে রাখছে না, তো সেটার উত্তর দিচ্ছে কবি নাকি পাল্টা প্রশ্ন করছে, এই ব্যাপারটা আমরা বুঝবো। এইটা একটু মনে রেখো। হ্যাঁ, আরো সহজ ভাষায় যদি তোমাদেরকে বলি, ধরো এই যে এটা একটা স্তবক, স্তবকের প্রথম 2 লাইন কবি ভক্তের প্রশ্ন, স্তবকের তৃতীয় লাইন, স্তবকের কত নাম্বার লাইন? স্তবকের তৃতীয় লাইন হচ্ছে কবির অঙ্গভঙ্গি বা রিয়াকশন বা বডি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এবার একটু দেখো লাস্ট 3 লাইনস। হ্যাঁ, লাস্ট 3টা লাইনের দিকে যদি আমরা একটু তাকাই, যে এই লাইন থেকে নিয়ে এই পর্যন্ত, হ্যাঁ, কি কবির প্রশ্ন না হয় কবির উত্তর।
ওকে, কবির প্রশ্ন না হয় কবির উত্তর। আশা করি এতটুকু তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। এটা হচ্ছে কবিতার একটা গঠন। ওকে, এই গঠনটা আমাদের একটু প্রয়োজনীয়, তাই এত গুরুত্ব দিচ্ছি তোমাদেরকে। ওকে, যাতে একা পড়ার সময়ও খুব ভালো একটা ধারণা পাও, কারণ প্রত্যেকবার তো আর নতুন করে পড়া সম্ভব না। লাস্টবারের মতো এই ক্লাসের মাধ্যমে পড়ে ফেলো। ওকে, এবার একটু দেখো, আরেকটা পার্ট বাকি আছে। এই কবিতা আমরা যদি একটু দেখি, এই কবিতাটা মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল আজ থেকে 91 বছর আগে, 1935 সালে। এই কবিতার গঠন ছন্দের কথা যদি আমরা চিন্তা করি, এই কবিতাটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত একটা কবিতা। অক্ষরবৃত্ত ছন্দের কবিতার যে লয় বা গতি হয়, এটা খুব ধীর গতির হয়। যেমন আমরা পদ্মা কবিতার ক্ষেত্রে দেখছি, আমরা বিভীষণের প্রতি মেঘনাদের দিকেও দেখছি, ওটা এক ধরনের অক্ষরবৃত্ত। ওটা অমিত্রাক্ষর হলে ওটার গণনা এবং রিদম এটা অক্ষরবৃত্তের মতোই আর কি। এগুলো খুব স্লো হয়, মাত্রাবৃত্ত একটু মিডিয়াম হয়, স্বরবৃত্তগুলো খুব ফাস্ট হয়। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এই কবিতাগুলো দেখো কি ফাস্ট রিদমে আমরা পড়তে পারি, কিন্তু এই কবিতাগুলো কিন্তু পারি না। হ্যাঁ, এই কবিতাগুলো পারি না। হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, হয় না, শ্রুতিমধুর হয় না। বুঝতে পারছো? আচ্ছা, এই কবিতার পর্ব বিন্যাসের কথা যদি আমরা চিন্তা করি, তবে 8+10 মাত্রা বা অক্ষরের পর্ব দেখতে পাই। 8+10 মাত্রা মানে কি আমি যদি তোমাদেরকে একটু বলি, প্রথম 2 লাইন, হ্যাঁ, এখানে 2টা করে পর্ব আছে। পর্ব মানে অংশ, একটা লাইন আমি কয়বারে পড়ি সেটা অংশ বা পর্ব বলা হয়। হ্যাঁ, যে একটা লাইনে কয়বার থামা লাগে, অর্থাৎ সে কয়টা পর্ব আছে। প্রথম 2 লাইনে আমরা 2টা করে পর্ব পাই এবং 18টা করে অক্ষর পাই। 8+10 এটাকেই বলা হয় 8+10। তোমরা যদি একটু গণনা সিস্টেমটা দেখো, এটা তোমরা জানো, যারা পুরনো স্টুডেন্ট আছো তোমরা জানো যে অক্ষর 2 ধরনের। মুক্ত অক্ষর বা টেনে উচ্চারণ করা যায় যেটা, সেটা যদি শব্দে থাকে তবে 1 অক্ষর কাউন্ট করতে হয়। আর যদি বদ্ধ অক্ষর থাকে তবে এটা 2টা নিয়ম হয়। এস মানে স্টার্টিং, এম মানে মিডল। যদি বদ্ধ অক্ষরটা শুরু বা মাঝে থাকে তবে 1 অক্ষর ধরতে হয়, যদি বদ্ধ অক্ষরটা এন্ডে থাকে অর্থাৎ শেষে থাকে তবে 2 অক্ষর ধরতে হয়। চলো আমি তোমাদেরকে একটু গণনা করে দেখাই। আমি লিখেই রাখছি, দেখো তো, হে কয়বারে উচ্চারণ করছি আমরা? হে শব্দটা আমরা একবারেই উচ্চারণ করছি। হে টেনে উচ্চারণ করা যায়, হে, কোনো বাধাবাধি নাই। তার মানে এখানে একটা অক্ষর আছে এবং সেটা মুক্ত। দিলাম হে মানে 1 অক্ষর। কবি কয়বার উচ্চারণ করছি সে কয়টা অক্ষর আছে বলতো? কবি আমরা কয়বার উচ্চারণ করছি? ফার্স্টে আমরা বলছি কো, তারপর আমরা কি বলছি বলতো? তারপর আমরা বলছি বি। তার মানে 2টাকেই টেনে উচ্চারণ করা যায় এবং 2টাই মুক্ত। কো বলি একবার, বি বলি একবার, 2টাই মুক্ত। দ্যাট মিনস এখানে 2টা অক্ষর আছে। নীরব, ফার্স্টে আমরা বলি নি, তারপর আমরা বলি রব। নি কে টেনে উচ্চারণ করা যায়, বাট রব কে টেনে উচ্চারণ করা যায় না। নি রব, তার মানে যাকে টেনে উচ্চারণ করা যায় না সে বদ্ধ অক্ষর। তাহলে বদ্ধ অক্ষরের অবস্থানটা কোথায় দেখো তো? শব্দের শেষে, কারণ নি তো শুরুতে আছে। তাহলে নি যদি মুক্ত হয় 1 অক্ষর, রব যদি বদ্ধ হয় শব্দের শেষে বসায়, এটারে ধরবো 2 অক্ষর। এবার কেন উচ্চারণ করছি কিভাবে বলতো? কেন, 2টাকেই টেনে উচ্চারণ করা যায়, কেন। তার মানে এখানে 2টা অক্ষর আছে। এইটা হচ্ছে আমার প্রথম পর্ব। প্রথম পর্বে থাকবে 8টা অক্ষর। কিভাবে? এই যে দেখো, 1+2+1+2+2। দ্যাট মিনস 3, 4, 5, 6, 7, 8। এই যে দেখো এতটুকু। কতটুকু? এই যে এতটুকু, এই যে এতটুকু, এতটুকু আমার প্রথম পর্ব। তার মানে কবিতা যখন আবৃত্তি করব আমরা তখন এরকম আসবে, হে কবি নীরব কেন। একটু পজ। ফাগুন যে এসেছে ধরায়, তার মানে এই যে ফাগুন যে এসেছে ধরায়, এখানে কয়টা অক্ষর আছে? এইটা কেমনে বলবো আমরা? গুনে দেখো, ফার্স্টে আমরা উচ্চারণ করছি ফা, তারপর উচ্চারণ করছি গুণ। এখন তোমরা বললো না ফা, এখানে এইচ নাই, কিন্তু এত ট্রেন্ড ফলো করা লাগবে না। এখন ফা এটা মুক্ত অক্ষর, গুণ এটা বদ্ধ অক্ষর, শেষে বসায় 2। ফা গুণ, যে তো 1, এসেছে, এসেছে, এখানে তো যে বললামই, এসেছে, তার মানে 1 1 1, সবগুলাকেই টেনে উচ্চারণ করা যায়, এ সে ছে। ধরায় আমরা বলি ধ, তারপর আমরা বলি কি রাই। তাহলে এই রাইটা তো বদ্ধ, শেষে, শেষে থাকলে তো 2, এন্ডে থাকলে 2, তাহলে দেখো 2। এবার একটু কাউন্ট করে দেখো তো 10 হয়েছে কিনা। দেখো 1 আর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখলা দ্বিতীয় পর্বটা 10 মাত্রায়। এবং প্রতি 3 আর 4 নাম্বার লাইনেও একটা পর্বই আছে, এখানে 2টা অংশ নেয়, একটা করে অংশ এবং 10 অক্ষরের অংশ। আর লাস্টের 2টাই আবার পুনরায় প্রথমগুলোর মতো 8+10।
অনেক জায়গায় তুমি এই জায়গায় অতি পর্ব এবং উপপর্ব দেখবা। অতি পর্ব মানে মূল পর্বের শেষে ছোট মাত্রার যে লাইনগুলো থাকে, যে অক্ষর বা শব্দগুলো থাকে, সেটাকে বলি আমরা অতি পর্ব। এটাকে বলা হয় যদ্দূর সম্ভবত এক্সট্রা মেট্রিক্যাল সিলেবল, অতি পর্ব। আর যেটাকে উপপর্ব বলা হয়, এটা মূল পর্বের আগে কিংবা মাঝে বসতে পারে, এটাকে বলা হয় ফ্র্যাগমেন্টারি সিলেবল। বুঝা গেছে? যদিও এই পড়াগুলো আসলে এইচএসসির না, তারপরও কিছু প্রশ্ন থাকে মনে, সারা জীবন থাকে যে 8+10 মানে কি। তোমরা যারা আমাদের একাডেমিকে ছিলা তারা জানো যে কতটা ডিটেইলি কবিতা পড়াইছি আমি তোমাদের, এবং তোমরা ফাটায় দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। এবার একটু দেখো, ডান, কবিতার গঠন প্রণালী ডান। এখন আমরা মূল কবিতায় চলে যাব। আশা করি তোমরা একটু ফোকাসটা রাখতে পারবা। তো এই ইনিশিয়াল পার্ট পড়াতে আমাদের একটু সময় লাগে। কতক্ষণ সময় নিলাম বলো তো? আমি সময় নিলাম হচ্ছে প্রায় 25 মিনিট। এখন তোমরা সুন্দর মতো ফোকাস করো, সুন্দর মতো। 25 মিনিট গেছে, এখন আধা ঘন্টা জুড়ে আমরা মূল কবিতাটা পড়বো, এবং মূল কবিতা পড়ার সাথে সাথে আমি তোমাদেরকে বলবো কোনটা কয়ের জন্য ইম্পর্টেন্ট, কোনটা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, এবং এটার ব্যাখ্যা কি হবে। শুরু করতেছি। আগে সিচুয়েশনটা বুঝো। সিচুয়েশনটা হচ্ছে এরকম, আমাদের দুইটা ক্যারেক্টার ছিল না? সিচুয়েশন মানে সূত্রপাতটা কিভাবে গল্পের বা কবিতার। কবির কাছে কবির ভক্ত আসছে, কবির কাছে কবির ভক্ত আসছে। কেন আসছে? কবি বসন্ত নিয়ে গান বা কবিতা রচনা করবে, এটা চাইতে সে এসেছে। তার মানে তার একটা মিনতি, একটা অনুরোধ, একটা অনুনয় যে সে কবির কণ্ঠে বসন্ত বন্দনা শুনতে চায়, অর্থাৎ বসন্ত প্রশংসাসূচক গান বা কবিতা সে শুনতে চায়। দেখো শুরু করতেছি, আর লেট না। দেখো, কবির ভক্ত কবিকে সম্বোধন করেছেন কি বলে বলতো? হে কবি, এটা বলে। কবির ভক্তের প্রশ্ন আসতেছে, হে কবি বলে সম্বোধন করেছেন। নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। ধরা কথাটার অর্থ কি বলতো? ধরা কথাটার অর্থ হচ্ছে পৃথিবী। ওকে, এটা তোমাদের এমসিকিউর জন্য লাগবে। ফাগুন মানে কি বলতো? বসন্তের প্রথম মাস। ফাগুন শব্দটার অর্থ কি? বসন্তের। এটা তো বসন্ত সেন্ট্রিক কবিতা, তাই না? বসন্তের প্রথম কি বলতো? প্রথম মাস। ওকে, প্রথম বাংলায় লিখতে হবে, বসন্তের প্রথম মাস, বা এটাকে আমরা বলতে পারি আগমনী মাস। ঠিক আছে, ক্লিয়ার? আর বসন্ত শব্দটা কিন্তু আমরা ঋতু বর্ণনের প্রথমেও পাই। ওকে, এবার একটু দেখো, হে কবি নীরব কেন। এখন প্রশ্নটা আসবে এই নীরব কেন এইটা দ্বারা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হবে। অনুধাবনমূলক প্রশ্ন হবে এইটা দ্বারা। অ্যান্সার কি হবে? নীরব কেন বলতে তোমরা অ্যান্সারটা কি দিবা? সবাইকে বলি, মনোযোগ দিয়ে শোনো, একবারেই ক খ পড়ে ফেলো, বারবার ক খ পড়ো না। হ্যাঁ, তোমরা লেখো, নীরব কেন বলতে বোঝানো হয়েছে গান বা কবিতা রচনায় সক্রিয় না হওয়া, ওকে, গান বা কবিতা রচনায় সক্রিয় না হওয়া, এইটা বুঝাইছে। ক্লিয়ার অল? বাচ্চারা বলো। এখন তোমরা বলবো ভাই আমাদের বাচ্চারা কেন বলতেছেন? বেটা, তোরা কি জানিস যে তোদের প্রায় 11-12 বছর আগে আমি 9-10 বছর আগে আমি এইচএসসি পরীক্ষা দিছি। এই কারণে মুখে বাচ্চারা চলে আসে। এখনকার পোলাপাইনটা দেখলে মনে হয় আয় হায় রে, কত বড় হয়ে গেছি আমরা। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রেখো। এটা অনুধাবনের প্রথম লাইনের অ্যান্সারটা এটা। এবার দেখো, বসন্তে বরিয়া লবে নাকি তুমি তব বন্দনায়। আচ্ছা, বসন্তে বরিয়া মানে বরণ করে নেওয়া, ওকে, বরণ করে নেওয়া বা বরণ করা। লবে কথাটার অর্থ হচ্ছে নিবে, নাকি তব বন্দনায়। তব মানে কি বলতো? তব মানে হচ্ছে তোমার। আর বন্দনা কথাটার অর্থ কি বলতো? বন্দনা কথাটার অর্থ হচ্ছে প্রশংসা সূচক গান, বা প্রশংসা সূচক গানের মাধ্যমে তুমি কি বসন্তটাকে বরণ করে নিবে না? তাহলে এদ্দূর কি বুঝছো তোমরা? এবার বুঝাই দেই। কবির ভক্ত কবির কাছে এসে প্রশ্ন করছে, হে কবি তুমি নীরব কেন? তুমি গান বা কবিতা রচনায় সক্রিয় হচ্ছ না কেন? তুমি কি তোমার গানের মাধ্যমে বসন্তটাকে এই বছর বরণ করবা না? কবির ভক্ত কিন্তু কবির মনের অবস্থাটা জানে না।
এই কারণে প্রশ্নটা করতেছে। এখন দেখো কি বলতেছে, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, এবং স্নিগ্ধ আখি বলতে কি বোঝায় এটা আসবে তোমাদের এমসিকিউতে, এটা প্রয়োগমূলক এমসিকিউতে বা উচ্চতর দক্ষতামূলক এমসিকিউতে আসে। আমি তোমাদেরকে বলি কহিল সে স্নিগ্ধ আখি তুলি, চিন্তা করো তুমি অনেক ডিপ্রেসড অবস্থায় বসে আছো, এখন কেউ আইসে বলতেছে কিরে তুই কি ভাত খাবি না, তখন তুমি কি মাথাটা উঁচু করে তার দিকে একটু তাকাবা না, একটু কৌতূহলী হবা না বলো তো? হ্যাঁ, এই কৌতূহলী নজরে দেখবা না তাকে, কৌতূহলী বা উৎসুকতা তোমার থাকবে না, উৎসুকতা, হ্যাঁ এই উৎসুকতা বা কৌতূহলী যে নেচার এটা প্রকাশিত হয়েছে। তার মানে স্নিগ্ধ আখি বলতে বোঝায় উৎসুক চাহনি বা কৌতূহলী চাহনি, আর এটার আবিধানিক যে অর্থ সেটা হচ্ছে কোমল নেত্র। বাট তোমাদের পরীক্ষার হলে বলবে কি জানো, যে স্নিগ্ধ আখি বলতে কি বোঝায়, তাহলে বলতে কি বোঝায়, বলতে তো কৌতূহল, কিন্তু যদি বলে অর্থ কি, তাহলে কোমল বা সফট আইস। এবার একটু দেখো, কবি শুনলো তার ভক্তের কথা, এক্সপ্রেশনও দিল, এখন কবি তো জবাব দিবে তাই না? কেমন জবাব দিচ্ছে দেখো, দক্ষিণ দুয়ার গেছে খুলি, কবি প্রশ্ন করছে, খুব আনমনে প্রশ্নটা করছে। দক্ষিণ দুয়ার মানে কি বলতো, যে দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা, দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে, এই প্রশ্নটা সে করলো। এখন অনেকে বলবো ভাই লিখে লিখে পড়াইলে সময় বেশি লাগে, আপনি মুখেই বলেন, বাট লিখে লিখেই পড়ো, দেরি হোক, শেষবারের মতো ভালো প্রিপারেশন নাও। নাই এই লেখাগুলো যদি তোমার বইতে না থাকে বা খাতায় না থাকে, তবে তোমার কি হবে জানো, পরীক্ষার আগে একটা এমসিকিউ পারবা না, ধরতেই পারবা না কবিতাটা। অনেকে আমাকে বলে ভাই আপনি তো ক্লাস যেটা 1.5 ঘন্টা হয় ওটা 1 ঘন্টায় আনতে পারেন না। আনবো না, আমি কেন আনবো, এটা তো তোমাদের সাথে প্রতারণা রে ভাই। আমি তো দাঁড়ায় যদি রিডিং পড়া শেষ করি, এটা 15 মিনিট লাগবে কবিতা শেষ করতে, পরীক্ষায় তো পারবাই না। পারবা না তো লেখা পড়ো না, সমস্যা কই? এবার একটু দেখো, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কথাটার অর্থ কি, বাতাবি লেবুর ফুল, এই রচনাতে আমরা 3টা ফুল পাই, বাতাবি লেবুর ফুল পাই, আমের মুকুল পাই এবং বাসন্তী লতা ফুলের নামটা পাই। এই কথাগুলোর অর্থ কি জানো? কথাগুলোর অর্থ হচ্ছে প্রকৃতিতে বসন্তের আগমনী গান শুরু হয়েছে কিনা। প্রকৃতিতে দেখো তো, প্রকৃতিতে বসন্তের কারণে যে সকল পরিবর্তন আসে, হ্যাঁ যে সকল পরিবর্তন আসে তা শুরু হয়েছে কিনা, এটা জানতে চেল, শুরু হয়েছে কিনা, এটা কবির ভক্তের কাছে প্রশ্ন। তার মানে দেখো কবি আসলে এতই উদাসীন যে সে জানেই না প্রকৃতিতে কি কি পরিবর্তন হয়েছে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বসন্তের আগমনী গান, মানে বসন্ত আসার সময় যেই প্রাকৃতিক চেঞ্জগুলো হয়। সমীর শব্দটার অর্থ কি বলতো, সমীর শব্দটার অর্থ হচ্ছে বাতাস, হ্যাঁ বাতাস বা অনিল বা বায়ু বা হাওয়া বা পবন। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, অর্থাৎ প্রকৃতি তার ব্যস্ততা বা বসন্ত নিয়ে যে অস্থিরতা সেটা কি প্রকাশ করতে শুরু করছে। বুঝা গেল? লেখো ডান, সবাই লেখো ডান। এইবার পরবর্তী প্যারাতে আসো, চিন্তা করো, এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই তাহারই পরে মনে কবিতাটা আসলে কেমনে পড়াবো বুঝতে পারতেছি না, তখন তোমরা বলবো না ভাই আপনি কথা কন, আপনি এত বছর ধরে পড়ানোর পর এই কবিতাটা তো মিনিমাম আপনি 1-150 বার পড়াইছেন, তারপরে এই কথা বলেন, তুমি অবাক হবা না? তো কবি প্রতি বছর বসন্ত নিয়ে অনেক ফ্যাসিনেটেড থাকে, এই বছর সে জানেই না প্রকৃতিতে বসন্ত আসছে কিনা। তো কবির ভক্ত একটু অবাক হবে না? কবির ভক্ত অবাক হয়েছে, অবাক হয়ে কি বলছে দেখো। তার আগে একটু বলি, যদি বলে যে এই লাইনগুলা দ্বারা কি প্রকাশিত হয়েছে, তোমরা এখানে লিখবা যে কবির উদাসীনতা, কবির উদাসীনতা পরিলক্ষণ করা যায়, পরিলক্ষণ বাদ দাও, কবির উদাসীনতা স্পষ্ট রূপ ধারণ করেছে, স্পষ্ট রূপ ধারণ করে,
বিশেষ করে দক্ষিণ দুয়ার গেছে খুলি, এইটা তোমাদের অনুধাবনে আসবে, তখন তোমরা অ্যান্সারটা দিবা। ওকে, এই লাইনটা। সো ডান, ক্লিয়ার, পুরাটা ক্লিয়ার, একটু লেখো ডান। ওকে, এবার আসো। কবির ভক্ত খুবই অবাক হয়ে কবিকে বলতেছে, এখনো দেখনি তুমি? কহিলাম, এটা এটা হবে কহিলাম, ওয়েট, কহিলাম। কহিলাম কথাটা কিন্তু টোটাল 4 বার আছে, 4x 4 বার পাই আমরা। প্রথম প্যারা বাদে প্রতি প্যারার প্রথম লাইনে কহিলাম কথাটা আছে। এখনো দেখনি কবি তুমি? কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি? অর্থাৎ সে তার উদাস হবার কি বলতো, উদাস হবার কারণ জানতে চাইলো, কারণ জানতে চাইলো। বুঝা গেল? কারণ জানতে চাইলো যে কি কারণে আমার প্রিয় কবি আজ এমন উন্মনা, আনমনা, উদাসীন। কোথায় তব নবপুষ্প সাজ? কোথায় তব মানে তো আমরা জানি, তব মানে কি বলতো, তোমার। আর নব মানে কি বলতো, নতুন। পুষ্পসাজ মানে কি বলতো, পুষ্পসাজ কথাটার অর্থ হচ্ছে ফুলের সাজ বা ফুলেল সাজ। বুঝা গেল? ক্লিয়ার জিনিসটা? খুবই সিম্পল। কবির ভক্ত কবিকে প্রশ্ন করলো যে হে কবি, তুমি এখনো জানো না? কি অবাক করা কাণ্ড, প্রকৃতিতে বসন্ত এসে গেছে। প্রতি বছরের মতো এই বছর কোথায় তোমার নতুন ফুলের সাজ? কহিল সে সুদূরে চাহিয়া, একটা এক্সপ্রেশন দিচ্ছে, থার্ড লাইন না? একটু মনে রেখো, এই কহিল শব্দটা কিন্তু 5x টাইমস আছে, 5 বার আছে, প্রতি 3 নাম্বার লাইনে আছে। কহিল সে সুদূরে চাহিয়া মানে আনমনা হয়ে অনেক দূরে তাকায় একটা জবাব কবির ভক্তের কাছে দিবে। দেখো কি, অলখের পাথার বাহিয়া। অলোক মানে কি বলতো? অলোক মানে অগোচর, অগোচর। অগোচর মানে কি? অগোচর মানে যেই জায়গাটা দেখা যায় না, দৃষ্টির অগোচর। হ্যাঁ, অলখের পাথার, পাথার মানে কি বলতো? পাথার মানে সমুদ্র, পাথার মানে হচ্ছে সমুদ্র। আর আরেকটা প্রতিশব্দ আছে যেটা বিদ্রোহী কবিতায় পাবা, সেটা হচ্ছে সিন্ধু। অলখের পাথার বাহিয়া মানে কি বে এ, বে বে, হ্যাঁ, বা পাড়ি দিয়ে, বে এ তরিতার এসেছে কি? এই লাইনটা গুরুত্বপূর্ণ। অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, এই লাইনটা গুরুত্বপূর্ণ। শুধু এই লাইনের, হ্যাঁ, শুধু এতটুকের তোমরা একটা ব্যাখ্যা লেখো, এতটুকের ব্যাখ্যা লেখো যে ঋতুচক্র আবর্তিত হয়ে প্রকৃতিতে বসন্ত পুনরায় এসেছে কি, জিজ্ঞেস করছে। লেখো, কি লিখবা? লিখবা হচ্ছে, এটা অনুধাবনের জন্য, হ্যাঁ, ঋতুচক্র, ঋতুচক্র আবর্তিত, আবর্তিত হয়ে, হ্যাঁ, ঋতুচক্র আবর্তিত হয়ে বসন্ত, বসন্ত প্রকৃতিতে, প্রকৃতিতে এসেছে কি, এসেছে কি, এটা কবি ভক্তের কাছে প্রশ্ন করছে। যে একটা বছর অতিক্রম করে, হ্যাঁ, এই তরি বলতে কিন্তু বসন্ত, হ্যাঁ, যে বসন্ত কি আবার প্রকৃতিতে চলে আসছে, কবি তো জানে না, কবি তো উদাস, সে তো উদাসীন। বেজেছে কি তার আগমনী গান, অর্থাৎ বসন্ত আসার আগে প্রকৃতি যে পরিবর্তনগুলো হয়, দক্ষিণা বাতাস, আমের মুকুল, বাতাবি লেবুর ফুল, বাসন্তী লতা ফুল, এগুলা কি আসছে? আগমনী গান দেখবা কোনো একটা নেতা যখন রাস্তায় বাইর হয়, হ্যাঁ, নেতা যখন রাস্তায় বাইর হয়, বহুত দূর থেকে বোঝা যায় কোনো একটা নেতা আসতেছে, তার একটা আগমনী গান বাজতে থাকে, থাকে না? তার মানে আগমনী গান বলতে কি, এই যে প্রকৃতির কি পরিবর্তনগুলা কি পরিলক্ষিত হচ্ছে, পরিবর্তন গুলো, প্রাকৃতিক পরিবর্তনগুলো ভিজিবল হয়েছে কিনা। ডেকেছে কি আমারে, আমাকে কি ডাকছে, শুনিনি, রাখিনি সন্ধান, যে আমি এর খোঁজ রাখিনি। সন্ধান না রাখা মানে কি, আমি এবার খোঁজ রাখিনি। ওকে, আমি তো জানি না বসন্ত আসছে কিনা। বুঝা গেল? ক্লিয়ার হয়েছে তোমরা? ডান, সেকেন্ড প্যারাও শেষ। এবার আসো থার্ড প্যারায়। কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজগীতি। পুনরায় তাকে রিকোয়েস্ট করতেছেন, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। এই লাইনটা গুরুত্বপূর্ণ। বসন্ত বন্দনা মানে কি বলতো? যে বসন্ত নিয়ে
বসন্ত নিয়ে তোমার স্তব বা তোমার প্রশংসা সূচক, হ্যাঁ, প্রশংসা সূচক গান চাই, তোমার গান চাই। এটাই আমার অনুরোধ, এটাই আমার অনুরোধ। বুঝতে পারলা তো সবাই? এটাই আমার অনুরোধ। কহিল সে মৃদু মধু স্বরে। দেখো এই যে আবার কহিল, হ্যাঁ, এই যে দেখো প্রথম লাইনে কইলাম। আচ্ছা, কহিল সে মৃদু মধু স্বরে, এবার খুবই সতর্কতাযুক্ত কণ্ঠে বা খুবই মধুর স্বরে সে উত্তর দিচ্ছে তার ভক্তকে। কারণ রিকোয়েস্ট করছে না, কেউ যদি রিকোয়েস্ট করে তাকে তো চেতে বা ক্ষেপে উত্তর দেওয়াটা যায় না। তাহলে দেখো তো সে কিভাবে উত্তর দিচ্ছে। নাই হলো না হোক এবারে, যে এইবার আমার বসন্ত বন্দনা, হ্যাঁ, আমার বসন্ত বন্দনা না হোক, আমি চাই না এবার করতে। কারণ আমি তো এখনো ব্যক্তিগত দুঃখময় অধ্যায় পার করতে পারিনি। আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া, রহিনী সে ভুলে নিত এসেছে তা ফাগুন সরিয়া। সরিয়া কথাটার অর্থ কি বলতো? সরিয়া কথাটার অর্থ হচ্ছে স্মরণ করে, স্মরণ করে। এইবার একটু খেয়াল করো, মানে কি? আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহিনী সে ভুলে নিত এসেছে ফাগুন সরিয়া। অর্থাৎ লিখে রাখো, আমি গান গাইলেই যে বসন্ত আসবে, আমি গান গাইলেই, আমি গান গাইলেই যে বসন্ত বরণ হবে, ব্যাপারটা তা না। বসন্ত বরণ হবে, হ্যাঁ, ব্যাপার তো তা না, এমনটা না, এমন না। তাহলে কেমন? সে তো ফাগুন স্মরণ করে চলেই আসছে। অর্থাৎ সে ফাল্গুনকে স্মরণ রেখে, ফাল্গুনকে মনে রেখে প্রকৃতিতে চলে এসেছেই। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছো? যে আমি গান, তুমি কি বলতেছো যে আমি গান গাইলে বসন্ত বরণ হবে? আমি গান না গাইতেই তো বসন্ত প্রকৃতিতে চলে আসছে। পরবর্তী প্যারা বা চতুর্থ প্যারা দেখো, সেকেন্ড লাস্ট প্যারা। কহিলা মগু কবি, অভিমান করেছো কি তাই? যে তুমি কি এই কারণে রাগ করছো যে তোমাকে মনে না রেখে, হ্যাঁ, তোমাকে না ডেকে বসন্তকে স্মরণ করে চলে আসছে বা ফাল্গুনকে স্মরণ করে চলে আসছে, এই কারণে কি তোমার অভিমান? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। কেন বৃথায় বলো তো? এই বৃথা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে বসন্ত বন্দনা না হবায়, অর্থাৎ কবির মাধ্যমে। মূল কথা হচ্ছে কবির মাধ্যমে বসন্ত বন্দনা হয়নি তাই। এবার সে উত্তরটা দিচ্ছে কবি। কহিল সে পরম হেলায়। পরম হেলা মানে কি বলতো? চূড়ান্ত অবহেলায়, চূড়ান্ত অবহেলায়। এবার সে উত্তরটা দিচ্ছে চূড়ান্ত অবহেলা নিয়ে। বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? শাখে মানে ডালে। এবার কবি একটু বলতেছে, একটু ক্ষেপেই বলতেছে যে বৃথা কেন যাবে? এই বেটা, এই কি বললি তুই, কি বললি? বৃথা কেন হবে? বসন্তের সময় গাছের ডালে ডালে কি ফুল ফোটেনি? বসন্ত কি অভ্যর্থনা পায়নি? সে কি ওয়েলকাম হয়নি? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি অর্থাৎ পুষ্প দ্বারা আরতি মানে কি? পুষ্পের পূজা বা অভ্যর্থনা। লভেনি কি? ঋতুর রাজন। লভেনি কথাটার অর্থ কি? লাভ করেনি, লাভ করেনি। ঋতুর রাজন বলতে কি? বসন্ত বা ঋতুরাজ বসন্তের কথা বলতেছে। বুঝা গেল যে বসন্ত কি ফুলের অভ্যর্থনা পায়নি? ব্যাপারটা অনেকটা এরকম যে ধরো আমাদের খেলোয়াড়েরা যখন বিশ্ব জয় করে আসে, যদিও আমাদের খেলোয়াড়েরা কখনো এই সুযোগটা দেয় নাই, কিন্তু বাইরের দেশে আমরা দেখি না যে ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ জিতে আসে বা বাইরে থেকে সিরিজ জিতে আসে, ওদের এয়ারপোর্টে অনেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় বা ওয়েলকাম জানায়। এটা হচ্ছে পুষ্পারতি। পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, যে এই যে গাছের ডালে ডালে ফুল ফোটা মানে কি? এটাই বসন্তকে অভ্যর্থনা জানানোর একটা উপায়। এটা কি হয়নি? হইছে তো। মাধবী কুড়ি, এটা র হবে। মাধবী কুড়ির বুকে
কি গন্ধ নাহি? মাধবীকুরি কথাটার অর্থ হচ্ছে এটা একটা ফুলের নাম, এটা হচ্ছে একটা বাসন্তী লতা, বাসন্তী লতা ফুল। ওকে, একটু তোমরা যদি এখানে আসো, তোমাদের পাঠ পরিচিতিতে যদি আসো, তোমরা এই জায়গায় তোমরা দেখতে পাবা যে এই যে মাধবী, এটা হচ্ছে বাসন্তী লতা বা তার ফুলকে বলা হয়। বাসন্তী লতা বা তার ফুলকে বলা হয়। এইবার একটু দেখো, বলতেছে বাসন্তী লতার বুকে কি গন্ধ নাহি, অর্থাৎ বাসন্তী লতা ফুল কি সৌরভ, সৌরভ মানে স্মেল বা ফ্রেগনেন্স, ফুলের গন্ধকে তো ফ্রেগনেন্স বলা হয়। হ্যাঁ, সৌরভ ছড়ায়নি, ছড়ানো হয়নি, হ্যাঁ হয় নি, হয়েছে তো, আমি হইনি লিখে ফেলছি, হয় নি, হয়েছে তো, ফুল তো গন্ধ ছড়াইছে। করে নাই অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য বিরোচন মানে কি? অর্ঘ্য বিরোচন মানে হচ্ছে কোনো কিছু উপহার দেওয়া। কি দেওয়া বলো তো? কোনো কিছু উপহার দেওয়া। অর্থাৎ প্রকৃতি বসন্তকে বিভিন্ন ধরনের ফুল দিয়ে উপহার দিছে, বিভিন্ন ধরনের সৌরভ দিয়ে বা ফ্রেগনেন্স দিয়ে বসন্ত প্রকৃতি থেকে অনেক কিছু উপহার হিসেবে পাইছে। এটা কি হয়নি? তাহলে কেন আমার গান রচনা করতে হবে? ওয়াই আই নিড টু রাইট এনি সংস? বুঝা গেছে? এবার একটু দেখো তো লাস্ট প্যারা। তারপরও কবির ভক্ত কবিকে একটা রিকোয়েস্ট করতেছে, দেখো কেমন রিকোয়েস্ট। হোক তবু বসন্তের প্রতি কেন তব তীব্র বিমুখতা, যে তুমি কেন বসন্ত বিমুখ হয়ে রয়েছ। বিমুখ মানে পছন্দ না করা, যেমন ম্যাথ বিমুখ হয় না তোমরা, কোচিং বিমুখ হও না তোমরা, স্কুল বিমুখ হও না তোমরা, মানে ঘৃণা। এবার দেখো তো, কহিলাম উপেক্ষায়। উপেক্ষায় মানে কি বলতো? অবহেলায়, অবহেলায়। হ্যাঁ, অবহেলায় ঋতুরাজে কেন তুমি দাও ব্যথা, যে তুমি বসন্তকে অবহেলা করছো, যে তুমি কোনো গান, হ্যাঁ তুমি কোনো গান অর্থাৎ কোনো সাহিত্য, সাহিত্য রচনা, রচনা না করে, না করে বসন্তকে ব্যথা দিচ্ছ। বসন্তের স্তবগান তুমি না গেয়ে বসন্তকে তুমি ব্যথা দিচ্ছ। এবার কহিল সে কাছে সরে এসে, এবার তার ভক্তকে লাস্ট একটা কথা বলতেছে, কহিল কাছে সরে এসে। কুহেলি উত্তরি তলে, এটা উত্তরি হবে, কুহিলি উত্তরি। কুহিলি মানে কুয়াশা, কুহিলি কথাটার অর্থ কি? কুয়াশা। উত্তরি মানে কি বলতো? চাদর, চাদর। তলে মানে কি বলতো? নিচে, নিচে। মাঘের সন্ন্যাসী মানে কি? কোন কাল? মাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে বুঝাইছে। যে কবি বলতেছে এই শীত ঋতুটা আমাকে কুয়াশার চাদরের নিচে রেখে গেছে এবং আমাকে মাঘের সন্ন্যাসী বানায় গেছে। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, অর্থাৎ এই শীতকাল বা এই শীত যেমন প্রকৃতিতে একটা শূন্যতা দেয়, আমার হৃদয়টাকেও সে শূন্য করে কোনো এক পুষ্পপত্রহীন দিগন্তের দিকে চলে গেছে রিক্ত হস্তে। মানে কি বলতো? খালি হাতে, শূন্য হাতে, খালি হাতে। ওকে, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, তো আমি গান কিভাবে রচনা করব। এই রচনায় এই শিরোনাম শব্দটা একবার আছে, এটা একটু মনে রেখো। এবার দুইটা টিকা তোমাদের খুব ভালো মতো পড়তে হবে। কোন দুইটা বলো তো? এই যে দেখো, এই দুইটা। পুষ্পশূন্য দিগন্তের পথে বলতে কি বুঝাইছে? শীত প্রকৃতিকে দেয় রিক্ততার রূপ বা শূন্যতার রূপ। গাছের পাতা ঝরে যায়, গাছ হয় ফুলপত্রহীন। শীতের এই রূপকে বসন্তের বিপরীতে স্থান দেওয়া হয়েছে। বসন্ততে সবকিছু ভরপুর থাকে, বাট শীতে কিছুই থাকে না। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি, মানে শূন্যতার ছবি। শীত যেন সর্বরিক্ত বা সর্বহারা, সর্বশূন্য সন্ন্যাসীর মতো কুয়াশার চাদরে গায়ে পুষ্প পত্র পুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। আর তাহারই পরে মনে বলতে কি বুঝাইছে? প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে রিক্ততার ছবি বা বিষণ্ণ ছবি। কবির মন দুঃখ ভারাক্রান্ত, কবির কণ্ঠ নীরব। কেন? শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না, তাই বসন্ত তার মনে সাড়া জাগাতে পারেনি। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, মনে কোনো আবেদন জানাতে পারছে না বা অ্যাট্রাকশনটা আসতেছে না। প্রসঙ্গত উল্লেখ্য, তার প্রথম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে, তারই সুস্পষ্ট ইঙ্গিত এই কবিতায়
ফুটে উঠেছে, এইটা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট খ। তাহলে আশা করি তোমরা এই কবিতাটা খুব ভালো মতো বুঝতে পারছো। কবিতাটা যদি বুঝতে পারো, চলো এবার কিছু প্রশ্ন সমাধান করি। এখানে প্রায় 40টা প্রশ্ন আছে, সেটা EBI 3.0তেও করানো হয়েছে। ওগুলা ছিল সব থেকে আপডেটেড বাছাই করা কিছু কোয়েশ্চেন তোমাদেরকে বোঝানোর জন্য, এই কারণে কোয়েশ্চেন আর চেঞ্জ করিনি, আমি ওই কোয়েশ্চেনগুলাই রাখছি, যেমন ওইগুলাই ইম্পর্ট্যান্ট। তারপর একটা সৃজনশীল সমাধান করে সার্বিক কবিতাটা তোমাদেরকে ফাইনালি বুঝাই দিব। চলো এখন MCQর দিকে আগাই। আমরা কিছু কমন কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো অনেকবার আসছে এবং গুরুত্বপূর্ণ, টেস্ট পেপার ঘাটালে দেখবা একই জিনিস বারংবার আসতেছে, তো আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন, যেটা আমরা EBI 3.0তেও করাইছি, তোমাদেরকেও করাচ্ছি, কারণ আগেও বলছি একটু গুরুত্বপূর্ণ এগুলো। দেখো, তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? এটা কবির ভক্ত কবিকে যখন প্রশ্নটা করলো, দেখো তো আমরা একটু মিলাই পড়ার চেষ্টা করব, ঠিক আছে? ধরো এই জায়গাটায় আসো, বলতেছে কি দেখো তো, হোক তবু বসন্তের প্রতি কেনই তব তীব্র বিমুখতা? তাহলে অ্যান্সারটা আসতেছে বসন্তের প্রতি। পরবর্তী কোয়েশ্চেনের দিকে যদি একটু লক্ষ্য করো, দক্ষিণ দুয়ার গেছে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে? এটার মাধ্যমে কবির উদাসীনতা বোঝানো হয়েছে, কারণ কবি জানতে চাইছে, কবি জানতে চাইছে যে দক্ষিণা বাতাস কি শুরু হয়ে গেছে, আমি তো জানি না, আমি তো উদাসীন, বোঝা গেল? এই যে দেখো দেখো, দক্ষিণা দুয়ার গেছে খুলি, তার মানে এখানে একটু মনে রেখো যে কবির উদাসীনতা প্রকাশিত হয়েছে। আর এই দুয়ার বানানটা তোমাদের মুগ্ধ ভাইয়ার টাইপিং মিস্টেক করছে। এবার একটু দেখো তো, তাহারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? ধরায়। ধরায়, ধরা মানে কি? পৃথিবী বা প্রকৃতি। মনে আছে প্রথম লাইন, হে কবি নীরব কেন, বসন্ত যে এসেছে ধরায়, ধরা মানে পৃথিবী বা প্রকৃতি। পরবর্তী কোয়েশ্চেন দেখো তো, জানি তোমার হৃদয় শূন্য। হৃদয় শূন্য, মনে রেখো শূন্য মানে তো রিক্ত। শূন্য মানে কি বলতো? শূন্য মানে কিন্তু রিক্ত। ওকে, মন পড়েছে কার জন্য? আচ্ছা, কবির মন কার জন্য হাহাকার করতেছে বলতো? তার মনের ভিতরে শীতের রিক্ততা আছে না? কিসের রিক্ততা? শীতের রিক্ততার কারণে। শীতের রিক্ততার কারণে, তাই তো? ওকে, কবিতায় কবির মন শীতের রিক্ততার কারণে হাহাকার করতেছে বা মনটা পুড়ে যাচ্ছে। উদ্দীপকে কার শব্দটি খেয়াল করো, তাহারেই পরে মনে কবিতার কোন বিষয়টিকে স্মরণ করিয়ে দেয়? শীত। শীত শীত আছে অপশনে? আছে, কিন্তু কবিতায় শীত কথাটা আছে কোনো লাইনে? নাই। বাট শীতকে কি রূপে কল্পনা করছে? শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করা হয়েছে। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করছে? শীতকে। শীতের কথা এই কবিতায় একটা ঋতুর কথা সরাসরি আসছে, সেটা বসন্ত, আর আরেকটা আসছে রূপকের মাধ্যমে, উপমার মাধ্যমে। তাহারই পরে মনে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পাইছে বলতো? এই যে মানব মন ও প্রকৃতির যোগ সূত্র, এখানে যোগ সাদৃশ্য হতো বা যোগ সূত্র, ঠিক আছে? এটার বানানটা একটু মিস্টেক আছে, তোমরা একটু এখানে প্রচুর টাইপিং মিস্টেক হয়েছে, তোমাদের মুগ্ধ ভাইয়ার একটু বকা দিতে হবে কালকে। তাহারই পরে মনে কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কি বলতো? নাটকীয়তা। লক্ষণীয় বৈশিষ্ট্য কি? নাটকীয়তা। আর গঠন রীতির দিক থেকে কবিতাটা কেমন? সংলাপ নির্ভর। পরবর্তী কোয়েশ্চেন দেখো তো, তাহারই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছে? ওগো কবি, অভিমান করেছো কি তাই বসন্তের প্রতি? তাহারই পরে মনে কবিতায় কবি কোন ঋতুর বর্ণনা করেছে? বসন্ত ঋতুর বর্ণনা করেছেন। শীত ঋতুর কথা সরাসরি নাই, গ্রীষ্ম বর্ষা তো নাই। তরি তার এসেছে কি? তাহারই পরে মনে কবিতায় তরিটা কিসের প্রতীক? এই যে বসন্তের প্রতীক, মনে আছে? ঋতুচক্র আবর্তিত হয়ে বসন্তবাহী নৌকা প্রকৃতিতে চলে এসেছে কি জিজ্ঞেস করছিল, অলখের পাথারের লাইনটা। তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, দক্ষিণা সমীর। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, এই যে দক্ষিণা সমীর। বসছো, আশা করি বুঝতে পারছো। পরবর্তীটা দেখো তো, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এই মোর মিনতি। এই মিনতি কে করছিল? কবির ভক্ত করেছিল, কবির ভক্ত।
পরবর্তী কোয়েশ্চেন দেখো তো, পুষ্পশূন্য দিগন্তের পথে এর প্রতীকী তাৎপর্য কোনটা বলো তো? শীত প্রকৃতির, এই যে কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা। পরবর্তী কোয়েশ্চেন কি? ফুল কি ফোটেনি শাখে, কবি সুফিয়া কামাল এই প্রশ্ন কেন করেছেন? তার উদাসীনতার জন্য। এর পরের লাইনটা দেখো তো, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। এখানে নীরব কেন বলতে কি বোঝানো হয়েছে এটা অনুধাবনেও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে কাব্য বা গান রচনায় সক্রিয় না হওয়া, এটা শব্দার্থ টিকাতেই পাবা। পরবর্তী কোয়েশ্চেন দেখো, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, তাহারই পরে মনে কবিতায় এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে কবির হাহাকার। কবির হাহাকার, বাকি একটা অপশনও তো যাচ্ছে না। তাহারই পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে, মাঘের সন্ন্যাসী চলে গেছে। তাহারই পরে মনে কবিতায় কোথায় তব নব পুষ্প সাজ, উদ্ধৃতি কার উদ্দেশ্যে বলা, কবির উদ্দেশ্যে বলা, এবং এটা কবির ভক্তের কথা। নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে বলতো? কহিল সে কাছে সরে এসে, অভিমান প্রকাশ হলে কি কাছে সরে আসে? কহিল সে মৃদু মধু স্বরে, অভিমানে কি কেউ মধুর স্বরে কথা বলে? কহিল সে সুদূরে চাহিয়া, এটা তো আনমনা হয়ে উত্তর দেওয়া। এই যে দেখো তো, কহিল সে পরম হেলায়, প্রচুর পরিমাণে অবহেলা করে সে কি করতেছে, সে উত্তরটা দিচ্ছে। ওকে, এর পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা একটু খেয়াল করি, দেখো তো পরবর্তী প্রশ্নটা কি? পরবর্তী প্রশ্নটা হচ্ছে কহিল সে কাছে সরে আসে, পরের পঙ্ক্তিটা কি? কহিল সে কাছে সরে এসে, নাই হলো না হোক এবারে। দেখি তো মিলে কিনা, দেখি তো আমার কবিতাটাকে মুখস্থ কিনা। দেখো, কহিল সে কাছে সরে এসে, কুহেলে উত্তরি থলে মাঘের সন্ন্যাসী। ওকে, এই যে এই লাইনটা। এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখো তো, তাহারই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছে? কবি ঋতুরাজকে ব্যথা দিছে গান বা কবিতা রচনা না করে। তাহারই পরে মনে কবিতায় অর্ঘ বিরোচন শব্দ কি অর্থে ব্যবহার করা হয়েছে? অঞ্জলি বা উপহার রচনা অর্থে। তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরী শব্দটার অর্থ কি? কুহেলি উত্তরী কথাটার অর্থ হচ্ছে কুহেলি মানে কুয়াশা, উত্তরী মানে চাদর। উত্তরী মানে কি? চাদর। পরের কোয়েশ্চেনটা কি? কুহেলি মানে কি? কুয়াশা। ওকে, পরের কোয়েশ্চেনটা কি? তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর? তাহারই পরে মনে। বিভীষণের প্রতি মেঘনাদও কিন্তু সিমিলার। পরবর্তী কোয়েশ্চেনটা কি? তাহারই পরে মনে কবিতাটি গঠন রীতি কোন বৈশিষ্ট্যের? গঠন রীতি হলে তো সংলাপ নির্ভর হবে না। হ্যাঁ বলো তো, সংলাপ নির্ভর, নির্ভর। ওকে, এইটা হলে গঠন রীতি হতো। আর যদি বলতো এটা লক্ষণীয় বৈশিষ্ট্য, এটার কি? এটার লক্ষণীয় বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, তখন হতো নাটকীয়তা। হ্যাঁ, তখন হতো নাটকীয়তা। ওকে, এখানে একটু মনে হচ্ছে মিস্টেক আছে। তাহারই পরে মনে কবিতায় কবির মন বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে আছে যে কারণে, বলতো কি কারণে আচ্ছন্ন? প্রিয় হারানোর শোকে, প্রিয় হারানোর শোকে। তাহারই পরে মনে কবিতায় কবি শীতকে মাধবের, মাধবের এটা হবে মাঘের, হ্যাঁ মাঘের সন্ন্যাসী বলেছেন। কারণ কি বলতো? মাঘের শীতের তীব্রতার না, এটা তো ইররেলেভেন্ট টোটালি, এটা নিয়ে কবিতায় কোনো কথাই হয়নি। শীতের রিক্ততার জন্য এবং কুয়াশার চাদরের জন্য, তার মানে অ্যান্সার আসতেছে 2 ও 3। তাহারই পরে মনে কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কি বলতো? অন্তমিল প্রবণতা, এটা তো না। এই যে সংলাপ ধর্মিতা এবং নাটকীয়তা, এই দুইটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে নাটকীয়তা। তার মানে যেহেতু একটা যাচ্ছে না, তাহলে এটা। তাহারই পরে মনে কবিতা অনুসারে বসন্ত ঋতুতে কি হয়? মানব মনে আনন্দ হয়, এটা ট্রু। আমের মুকুল ফোটে, এটাও ট্রু। দক্ষিণা বাতাস বইতে থাকে, এইটাও ট্রু। তার মানে অ্যান্সার আসতেছে কি? সবগুলাই আমাদের সত্য, সবগুলাই জাস্টিফাইড। ওকে, তাই না? ওকে, ডান। পরবর্তী কোয়েশ্চেনের দিকে একটু লক্ষ্য করো। তাহারই পরে মনে কবিতায় কবি নীরব কেন? কবি উদাসীন হয়ে আছেন কেন? কবি কেন বসন্তকে সম্বোধন করছে না? কবি কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছে না? বলো তো নীরব কেন? এটার মানে কবি উদাসীন হয়ে আছে কেন? এটা কবি বসন্তকে সম্বোধন করছে না এটা, এবং কবি কেন হ্যাঁ সবগুলাই একই, সিমিলার ছিল কোয়েশ্চেনটা, এটাই তো না? তাহারই পরে মনে কবিতায় পুষ্পারতি বলতে কি বোঝানো হয়েছে? পুষ্পারতি মানে কি? অভ্যর্থনা বা নিবেদন, তাই তো? সৌরভ এটা তো হবে না, ফুলের গন্ধ এটা তো হবে না। তার মানে আসতেছে 1 ও 2, এই যে অপশনে 1 ও 2 আছে। অন্তরতলে বা নিচে আজিকে মানে আজকে পুলক জাগে রাঙে উঠেছে
পলাশকুলিকা, পলাশের কলি মধুর রঙিন রাগে। এখন বলছে কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। শীতের বিদায়ের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে তো বলা নাই, তার মানে বসন্ত আগমন এটার সাথে মিলে। এবার একটু হিম কোহেলির অন্তঃতলে আজিকে পুলক জাগে, এখানে কি ধ্বনিত হয়েছে? এই যে প্রাকৃতিক পরিবর্তনটা ধ্বনিত হয়েছে, প্রাকৃতিক পরিবর্তন ধ্বনিত হয়েছে। পরের কোয়েশ্চেনটার দিকে যদি একটু খেয়াল করি, আমরা সবাই একটু ভালো মতো মনোযোগ দিই। দেখো, মুন্না বিশিষ্ট ব্যবসায়ী, হঠাৎ তার শিশুপুত্র সড়ক দুর্ঘটনায় নিহত, পুত্র শোকে সে ব্যবসা ছেড়ে দিয়েছে, এমনকি ঈদের নামাজও পড়তে যেতে পারেনি। উদ্ধৃতাংশের কি মুন্না তাহারই পরে মনে কবিতার কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? এই যে কবি, কারণ কবিও সবকিছু স্থির হয়ে গেছিল, মুন্নারও সবকিছু স্থির, সে নামাজও পড়তে পারেনি। এবার দেখো তো, মুন্না বিশিষ্ট ব্যবসায়ী, হঠাৎ তার শিশুপুত্র দুর্ঘটনায় নিহত হয়, পুত্র শোকে ব্যবসা ছেড়ে দিয়েছে, এমনকি ঈদের নামাজও পড়তে পারেনি। উদ্দীপক ও তাহারই পরে মনে কবিতায় যুগপতভাবে ফুটে উঠেছে নির্লিপ্ততা, এটা মানে উদাসীনতা, স্মৃতিকাতরতা, ইয়েস কারেক্ট, এবং প্রিয় হারানোর বেদনা, তার মানে অ্যান্সার আসতেছে সবকিছুই। আজ কবিতা উৎসব, দেশের প্রধান কবি হাসান বশির অনুষ্ঠানের প্রধান অতিথি, চারিদিকে হৈ হৈ রব। এর মধ্যে খবর এলো হাসান বশিরের অতি আদরের এক নাতনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। আয়োজকগণ অনুষ্ঠান স্থগিত করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হাসান বশির অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। এমন সময় মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আমার নাতনি দুর্ঘটনা কবলিত হয়, আমি গভীরভাবে শোকাহত, কিন্তু আমি চাই অনুষ্ঠানটা চলুক। তার মানে সে থামাইতে চায় না, এটা কবির বিপরীত ক্যারেক্টার। আচ্ছা, উদ্দীপকের আয়োজক তাহারই পরে মনে কবিতার কার সাথে তুলনা করে? কবির সাথে। কেন? আয়োজক তো বন্ধ করে দিতে চাইছিল সবকিছু স্থগিত, কবিও তো সবকিছু স্থগিত করে ফেলছিল। এবার একটু দেখো তো, উদ্দীপকের কবি হাসান বশির এবং তাহারই পরে মনে কবিতার কবির গভীর চিন্তা চেতনার প্রকাশ পেয়েছে কোন জিনিসটা? স্মৃতিকাতরতা। এই জায়গায় তো স্মৃতিকাতরতাটা নাই, আছে? নাই, এই জায়গায় তো স্মৃতিকাতরতা নাই। তার মানে মানব মনের রহস্যময় এবং বৈপরীত্য মানে টোটালি ডিফারেন্ট কবির সাথে এটা, তার মানে আসতেছে 2 ও 3। দেখো, এই জায়গায় স্মৃতিকাতরতা বলে কিছু নাই, ঠিক আছে? এবার দেখো তো, তাহারই পরে মনে কবিতাটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে। এবার একটু দেখো, ও এটা না দাগালাম 1935 খ্রিস্টাব্দে। একটা সৃজনশীল রাখছে, এবং এই সৃজনশীলটা তোমরা দেখবা প্রচুর পরিমাণে আসছে। এটাকে সলভ করবো কিভাবে? বাঙালি নারীর আত্মজাগরণে যে নারীর অবদান বেশি, তিনি হলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। রচনাটা সুফিয়া কামাল কেন্দ্রিক, এটা রোকেয়া সাখাওয়াত হোসেন কেন্দ্রিক হয়ে গেল। বিবাহের পর উদার মানসিকতার অধিকারী স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের পরম মমতায় ও সহযোগিতায় এবং নিজে ঐকান্তিক প্রচেষ্টায় তিনি স্বশিক্ষিত হয়ে ওঠেন। আত্মশুদ্ধি ও নিজের জানার জগৎকে পরিশুদ্ধ করার মধ্য দিয়ে তিনি সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। অনেকটা সুফিয়া কামালের সাথে মিলে যায়। তার সাহিত্য সাধনায় বাঙালি মুসলিম নারী সমাজই মুখ্য হয়ে ওঠেন। সাহিত্য সাধনায় যখন তিনি নিয়োজিত, তখন হঠাৎ করে তার প্রাণপ্রিয় স্বামী পরপারে যাত্রা করেন। সিমিলার হয়ে গেল। এতে তিনি মর্মাহত হন। বিষাদপূর্ণ অন্তরে আপন কর্ম সম্পাদনের জন্য কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করে। দেখো, বাট আমাদের কবিতায় একটু খেয়াল করো, কবিতায়, হ্যাঁ, কবিতায় কবি সব কিছু থামিয়ে দেয়। সব কিছু কি করে বলো তো? সব কিছু থামিয়ে দিয়েছিল, কিন্তু দেখো এইখানে সাখাওয়াত হোসেন কিন্তু কিছু থামায় দেয় নাই, সে এই শোকটাকে শক্তিতে পরিণত করছে। এবার দেখো তো, ফলে আজ বাঙালি নারী মুক্ত স্বাধীনভাবে, নারী সমাজ মুক্ত স্বাধীনভাবে উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতেছে। প্রথমত মনে রাখবা, এখান থেকে যদি সৃজনশীল আসে তাহলে 2টা জিনিস আসবে। এক হচ্ছে মানব মন ও প্রকৃতি, এইটা নিয়ে একটা সৃজনশীল হতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে স্বামী বিয়োগ বা প্রিয় বিয়োগ মানে কেউ, মানে প্রিয়জন হারানোর বেদনা আর কি, ঠিক আছে? স্বজন হারানোর বেদনা। এবার একটু দেখো, উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তাহারই পরে মনে কবিতার বিষয়বস্তুর সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করো। তাহলে সাদৃশ্য হচ্ছে স্বামী বিয়োগের ঘটনাটা, তাই না? স্বামী বিয়োগের ঘটনা, বিয়োগের যে ঘটনা সেটা। কিন্তু বৈসাদৃশ্য দেখো,
এক জায়গায় এই শোকটা, হ্যাঁ এই শোক কিসে রূপান্তরিত হয় বলতো? শোক শক্তিতে রূপান্তরিত হয়, শক্তিতে, হ্যাঁ শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু কবিতায় কবি এটাকে শক্তিতে এখনো রূপান্তর করতে পারেনি। ডান, লিখতে পারবা না? এবার দেখো কি বলতেছে, তুমি কি মনে করো উদ্দীপকের স্বামী বিয়োগের হাহাকার এবং তাহারই পরে মনে কবিতার অন্তরের হাহাকার একই সূত্রে গাথা? একই সূত্রে গাথা, এটা সঠিক। প্রেক্ষাপট আলাদা, একই সূত্রে গাথা, এটার সাথে আমরা একমত পোষণ করতে পারি, তাই না? সূত্রে গাথা, এটার সাথে আমরা একমত পোষণ করতে পারি, কিন্তু কর্মপন্থা তো ডিফারেন্ট ছিল। এছাড়াও কবিতায় অনেক কিছু প্রকাশিত হয়েছে, এখানে শুধুই স্বামী বিয়োগের ঘটনাটা প্রকাশিত হয়েছে। বুঝা গেল? তার মানে এই যে উদ্দীপক, যে কোনো সৃজনশীল যদি আসে, ভালো মতো একটু তোমাদের দেখতে হবে, ভালো মতো, খুব ভালো মতো তোমার দেখতে হবে যে আমি এই সৃজনশীলে আমার কবির, অর্থাৎ যে রচনাটা পড়লাম, যার রচনাটা পড়লাম, তার যেই চেতনাটা প্রকাশিত হয়েছে, এই চেতনা সম্পর্কে আমাদের কিন্তু একটু লিখতে হবে। ঠিক আছে, যে মনের হাহাকারটা কিভাবে আসছে এটা কিন্তু লিখতে হবে। কিন্তু পরবর্তী উদ্দীপকের ক্ষেত্রে যেটা দেখলাম, সে শোককে শক্তিতে রূপান্তর করতে পারছে, বাট ইনি পারে নাই। হাহাকারের মিল আছে, বাট কর্মপন্থা টোটালি ডিফারেন্ট। সৃজনশীলের জন্য এই স্লাইডটা, হ্যাঁ CQ এর জন্য এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে খুবই। তোমরা দয়া করে এই স্লাইডটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করো। তো এই যে সৃজনশীলটা দেখাইলাম, এই একটা সৃজনশীল একটা টাইপ ভিত্তিক সৃজনশীল ছিল, এটার মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ হয়। তো আশা করি তোমরা যে কোনো MCQ সলভ করার আগে মূল বইটাকে খুব ভালো মতো পড়বা। মূল বই বাদে বাংলা ফার্স্ট পেপারে কোনো টেস্ট পেপার, কোনো গাইড বা কোনো সাজেশনের উপরে নির্ভরশীল হয়ে না। ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপার তো 100-এ 100 কমন আসে, ফার্স্ট পেপারে MCQ কিন্তু 100-এ 100 কমন আসে না। এই ব্যাপারে তোমরা একটু লক্ষ্য রেখো। তো এখানেই আমি শেষ করতেছি এবং আজকের ক্লাসটা আমি রেকর্ডেড দিচ্ছি। এটার কারণ হচ্ছে আগামীকাল তোমাদের ক্লাস টাইমে আমি একটু ব্যস্ত থাকবো। এটা হচ্ছে ওই যে রমজান মাস চলছে, পরিবারকে একটু সময় দিতে হয়, বিধায় তোমাদের এই ক্লাসটা আমি রেকর্ডেড দিচ্ছি। যদি না দিতাম রেকর্ডেড, এটা কিন্তু একদম লেটেস্ট ক্লাস রেকর্ড করা, ঠিক আছে? এটা কোনো কোর্সের ক্লাস তোমাদেরকে নিয়ে দেওয়া না। তো এটা যদি না করতাম তাহলে ক্লাসটা পিছিয়ে যেত। আমি তোমাদের সাথে কমিটমেন্টবদ্ধ হচ্ছে, এবার একদম কোনো ক্লাস ক্যান্সেল করা যাবে না, টাইম মতো ক্লাস শুরু করতে হবে, আর না হয় তোমাদেরকে একটা সাপোর্ট দিয়ে দিতে হবে। তো এই কারণে এই জায়গায় আজকে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, এবং নেক্সট কোন টপিকের ক্লাস দিব এটা তোমরা জেনে যাবা। তোমাদের যদি আগে কোনো চাওয়া পাওয়া থাকে যে এই টপিকটা আগে পড়াতে হবে, তাহলে বলবা, আমি নিজের মতো করে পড়াইতেছি, কারণ তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে। এখন স্কুল বা কলেজ, বিশেষ করে কলেজ থেকে এখন কোনো প্রেশার নাই, এখন র্যান্ডম আমাদের কি করতে হবে, পড়ালেখা করলে হবে না, আমাদের পড়ালেখা করতে হবে স্পেসিফিক। এই কারণে একটা একটা করে ধরে শেষ করতেছি। আমাদের ফার্স্ট পেপারের টপিক যদি বলো, শেষ হচ্ছে তাহারই পরে মনে এবং পদ্মা, এই কবিতাটা। সেকেন্ড পেপারে আমরা প্রায় 4টা টপিক পড়ছি, ব্যাকরণ, উচ্চারণ, বানান, উপসর্গ, বাক্যশুদ্ধি, এই 4টা টপিক আমরা শেষ করছি, তাই না? আমাদের আরও মনে হয় 3টা টপিক আছে, বিশেষ করে ব্যাকরণিক শব্দশ্রেণী। চেষ্টা করব আগামী দিন ব্যাকরণিক শব্দশ্রেণীর উপর তোমাদের একটা ক্লাস নেওয়ার, অবশ্যই লাইভে নেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।